আচ্ছা শুরু করি নাকি বলো, তোমরা কথা শোনা যায়? আচ্ছা তা আমি শুরু করি। হ্যাঁ, যে আমরা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যে আমি করাচ্ছি, তোমাদের আসলে তো মানে সবাইকে গুরুত্ব দেওয়া দরকার। যে এর এই চ্যাপ্টারটা যে প্রথম হলো আমরা অ্যারিথমেটিক এক্সপ্রেশন ফর যে সাবস্ক্রিপ্ট। তাহলে তোমাদের যে সাবস্ক্রিপ্টের জন্য যে গাণিতিক রাশি, of the main advantage of using arrays is that যে অ্যারে ব্যবহার করা যে প্রধান সুবিধা is that সাবস্ক্রিপ্ট ক্যান themselves, সেখানে আমরা যে তাদের মধ্যে সাবস্ক্রিপ্ট যে ক্যান বি ভেরিয়েবল, সাবস্ক্রিপ্টকে আমরা ভেরিয়েবল যে হইতে পারে। ইনফ্যাক্ট যে দে মে বি সিম্পল অ্যারিথমেটিক এক্সপ্রেশন লিমিটেড টু ওয়ান অফ দ্য ফলোইং ফর্ম। তাহলে দে মে বি তারা হতে পারে যে সিম্পল অ্যারিথমেটিক এক্সপ্রেশন, সাধারণ গাণিতিক রাশি, লিমিটেড টু ওয়ান অফ দ্য ফলোইং ফর্ম, সেটা নিচের যে কোনো একটা ফর্ম হইতে পারে। যেমন এন লিখেছি, এন ডট, তাই না, এন তারপর সে কে ডট এখানে লিখেছি, তারপরে এখানে কে প্লাস এন কমা, তারপরে এন স্টেরিক কে, তারপরে এন স্টেরিক কে প্লাস মাইনাস এন। তাহলে হোয়ার এন অ্যান্ড এম আর ইন্টিজার কনস্ট্যান্ট, যেখানে এন এবং যে এম হচ্ছে ইন্টিজার, এটা হলো আমাদের পূর্ণ সংখ্যার ধ্রুবক, এন্ড কে এনি ইন্টিজার ভেরিয়েবল, কে হচ্ছে যে কোনো ইন্টিজার যে পূর্ণ সংখ্যার চলক। ফর এক্সাম্পল the following are যে সিন্থেটিক্যালি কারেক্ট, যে এই নিচের গুলো কারেক্ট। যেমন A8, তাই না, তারপরে এ কে, তাহলে এখানে আমরা যে সাবস্ক্রিপ্ট, আমরা এটা একটা ভেরিয়েবল হলো, হ্যাঁ, এ কে এটা একটা ভেরিয়েবল হলো, এস কে মাইনাস 2 এটাও একটা ভেরিয়েবল হলো, A3 স্টেরিক কে এটাও একটা ভেরিয়েবল হলো, A4 স্টেরিক কে মাইনাস 3, তাহলে এগুলো কারেক্ট। On the other hand, the following expressions are normally unacceptable. অন্যপক্ষে এই রাশিগুলো গ্রহণযোগ্য না। কোন রাশিগুলো গ্রহণযোগ্য না? আমাদের যেমন এখানে আমরা দিয়েছি যে a-4, তাহলে এখানে অ্যারেতে এটা ব্যবহার করা যাবে না। নেগেটিভস সাবস্ক্রাইব আর নট অ্যালাউড, তাহলে নেগেটিভ সাবস্ক্রাইব যে গ্রহণযোগ্য না, ঠিক আছে। তারপর A0, তাহলে জিরো সাবস্ক্রিপ্ট আর নট অ্যালাউড, জিরো সাবস্ক্রিপ্টটা গ্রহণযোগ্য বা এখানে অ্যালাউড না, আমরা গ্রহণ করি না। এ কে স্টেরিক 2 শুড বি রিটেন অ্যাজ, এটাকে আমরা কেটা পরে লিখবো, সোজা হিসাব কেটা পরে লিখবো। এ কে ডবল স্ট্রিক 2 সাবস্ক্রিপ্ট ইজ নট ওয়ান অফ দা অ্যাবোভ ফর্ম, ঠিক আছে। যে আমাদের একটু তাহলে যে সাবস্ক্রিপ্ট আমাদের এগুলোর যে কোনো একটা হবে, কিন্তু এটা এই যে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটার যে কোনোর মধ্যে এটা নাই। অর্থাৎ যেটা আমরা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করব, ডবল স্ট্রাইক এখানে ব্যবহার করা যাবে না, তাই না। পাঁচটার মধ্যে এটা কিন্তু একটা পরে নাই। এ ডট ট্রু, যে ট্রু ফলস এগুলো তো লজিক্যাল যে আমরা ব্যবহার করি।
the subscript cannot assume logical values. যে সাবস্ক্রিপ্টটা যে কখনোই লজিক্যাল ভ্যালু ট্রু ফলস এগুলা গ্রহণ করতে পারবে না অ্যারেতে। A3 asterisk M2 only scalar variable can appear in subscript expression. সেখানে যে স্কেলার ভেরিয়েবল আমরা যে নেব, ঠিক আছে, ইন দা সাবস্ক্রিপ্ট এজ এক্সপ্রেশন। এখানে আমরা কি নিয়েছি যে যে কোনো একটা, তাই না? এখানে আবার যে এখানে আবার আমরা ব্র্যাকেট দিয়েছি, তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য না। তাইলে আমরা বলতেছি we note that some modern large computers do allow any integer valued arithmetic expression as subscript. আমাদের যে লার্জ কম্পিউটার যে আমাদের ইন্টিজার ভ্যালুড অ্যারিথমেটিক এক্সপ্রেশন যে as subscript. So the above rules should be modified accordingly. যেটা উপরের রুলগুলো যে আমাদের মানে পরিবর্তিত হয়। Although we have only so far discussed one dimensional array, এতক্ষণ যাবত আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারে নিয়ে আমরা আলোচনা করেছি। above rules on subscript also apply to multi-dimensional array. তাহলে এই উপরের নিয়মগুলো তাহলে মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা বলো তো দেখি তোমাদের, আমি যে এতক্ষণ আলোচনা করলাম যে অ্যারিথমেটিক এক্সপ্রেশন, এটার মধ্যে সমস্যা আছে কি নাই বলো? সমস্যা আছে বলো? অ্যারিথমেটিক এক্সপ্রেশন ফর সাবস্ক্রিপ্ট, ঠিক আছে? এই যে সূচক, এই নিচের সূচক আমরা যে সমানে দিয়ে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতেছি এবং যে কোনো এই কয়টার যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি, সেটা এখানে আমরা দিয়েছি। এগুলোর মধ্যে সমস্যা আছে বলো? আর এগুলা পরীক্ষার ভিত্তি কিভাবে আসবে? না না, পরীক্ষার ভিত্তিতে এগুলো তো হলো তোমার ভূমিকার মতো, ঠিক আছে? ভূমিকার মতো। এখন যে ধরো যে 8 বলতে কি বোঝায়, মানে 8টা এখানে ভেরিয়েবল আছে, A1 A2 A3 A4 A5 A6 A7 A8, এটা লিখতে বললো যে 8 দ্বারা what do you mean by 8? ক্লিয়ার? একে বলতে কি কে সংখ্যক ভেরিয়েবল আছে A1 A2 ডট আপ টু AK পর্যন্ত, ঠিক আছে? কিন্তু মাইনাস সংখ্যা দিয়ে কোনো অ্যারেতে আমরা ব্যবহার করতে পারবো না, 0 দিয়ে ব্যবহার করতে পারবো না, তাই না? আবার এটা শুড বি রিটেন অ্যাজ, আর কেটা পরে লিখতে হবে, যেহেতু এটা একটা অ্যারের আমাদের ভেরিয়েবল হিসেবে যাচ্ছে। আবার যেহেতু অ্যারের এটা ভেরিয়েবল ডবল স্ট্যাক নাই, এই কয়টা ফর্মের মধ্যে যে কোনো কিন্তু একটা নয়। আবার লজিক্যাল হিসেবে অ্যারেতে আমরা ব্যবহার করতে পারবো লজিক্যাল ভ্যালু, ট্রু ফলস লজিক্যাল ভ্যালু। ক্লিয়ার বলো তো? জি স্যার। আচ্ছা, একটু তো বাবা পড়াশোনা করতে হবে, একটু চিন্তা করতে হবে। আচ্ছা, এক্সাম্পল ইউজিং অ্যারেস, ঠিক আছে? আমরা কিছু উদাহরণ দিয়েছি। সাপোজ ইউজিং মানে অ্যারে ব্যবহার করে কিছু উদাহরণ। হ্যাঁ, সাপোজ অ্যান এক্সাম ইজ গিভেন টু এ ক্লাস অফ নাম্বার মোর দ্যান 25 স্টুডেন্ট, ঠিক আছে? একটা ক্লাসের 25 জনের বেশি আমরা কি নিয়েছি, পরীক্ষা দিয়েছি and the scores are passed, তাদের স্কোর মেধা পাঞ্চ করা হয়েছে। ওয়ান কার্ড, একটা কার্ডে 1 পার কার্ড, তাই না? যে প্রত্যেকটার জন্য একটা কার্ড আমরা ব্যবহার করেছি। উই আর আস্কড টু রাইট ফরট্রান প্রোগ্রাম, আমরা যে ফরট্রান প্রোগ্রাম লিখতে বললাম, ঠিক আছে? যে
এক নম্বরে বললাম ফাইন্ড দ্য ক্লাস এভারেজ, ঠিক আছে, যে ক্লাস এর গড় নির্ণয় করতে বললাম। কাউন্ট দি নাম্বার অফ স্টুডেন্ট হু স্কোরড বিলো দি এভারেজ, তাই না, যে গড়ের নিচে পেয়েছে সেটা কাউন্ট করতে আমরা বলছি। তাহলে আমরা কিভাবে সেটা করব? তাহলে ফার্স্ট উই ডিসকাস দি সিম্পল কেস where exactly 25 student took the exam. আমরা যে একটা সাধারণ কেস যে 25 জন ছাত্র যে পরীক্ষা নেওয়া হয়েছে। টু ফাইন্ড দ্য ক্লাস এভারেজ, তাদের কি নিলাম, তাদের ক্লাসের গড়, অর্থাৎ তারা যে ক্লাস করছে তাদের গড়। We must first find the grand total of the scores, তাদের যে টোটাল স্কোরে সবার যে স্কোরটা আছে তার যে টোটাল বের করা হলো। Hence we recall the discussion in section 4.10 for finding the sum of the several numbers. এখানে আমরা দিয়েছি one way to attack the problem is to use 25 distinct names. 25 জন স্টুডেন্ট আমরা যে আলাদা আলাদা নাম দিলাম, তাই না, তাদের স্কোরের নাম দিলাম, সে A1 A2 A25 ফর দা 25 স্কোরস, তাই না, যে 25 জনের স্কোরের জন্য আমরা নাম দিলাম। They would lead to very long statement, কিন্তু এগুলো লিখতে কি অনেক লম্বা, তাই না, which would be subject to error, সেখানে কি হইতে পারে যে ভুল আসতে পারে, তাই না। তাহলে in addition we would require 25 if statement in order to compare each score with the class average. আমরা তোমার রুকসানা ম্যাডাম যে মানে সে পড়াচ্ছে যে লজিক্যাল স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্ট, তাই না, ইফ যে দেন, তারপরে এলস স্টেটমেন্ট, এগুলো সব পড়াচ্ছে। তো এখন আমরা কি বললাম যে আমাদের যদি 25 জন স্টুডেন্টের জন্য ইফ স্টেটমেন্ট আমরা ব্যবহার করি in order to compare each score with the class average, যে প্রত্যেকের স্কোরের জন্য যে ক্লাস এভারেজ, তাদের ক্লাসের গড়, হ্যাঁ, যে তাদের ক্লাসের গড়ে যে আমরা কি করি, তুলনা করি তাদের মেধার ইচ স্কোর উইথ দ্য ক্লাস এভারেজ, মানে ক্লাসটা উপস্থিতি যদি আমরা তার মেধার মধ্যে তুলনা করি। Furthermore, the program would be completed যে unmanageable, যে সেটা if say 100 or more scores are involved. এখন যদি মানে 100 জন স্টুডেন্ট অথবা তার চেয়ে বেশি হয় সেটা কি হবে, সেটা কমপ্লিকেটেড হবে, হ্যাঁ। Thus we took for another to solve our problem, সেখানে আমরা অন্য একটা উপায় খুঁজবো, সেটা আমরা দিয়েছি, দেখছো। ক্লাস এভারেজ ক্যান বি নিয়ারলি কম্পুটেড বাই দ্য ফলো চার্ট। তোমরা ফলো চার্ট শিখছো, যে দ্যাট ইজ যে তোমাদের যে ফলো চার্ট এবং প্রোগ্রাম সেগমেন্ট ইন ফিগার এবং প্রোগ্রামের অংশ, তোমাদের যে ফলো চার্ট এবং অ্যালগরিদম দিয়ে আমরা যে সেই ক্লাস এভারেজ আমরা বের করতে পারি। However, there is no way to compare any of the scores to the class average. Jahok, there is no way to compare any of the scores to the class average since the scores were not placed in memory. যেহেতু যে স্কোরটা আমার মেমোরিতে প্লেস করা হয়নি, that the number of students who scored below the class average cannot be found. তাহলে এখানে যে সমস্ত স্টুডেন্ট স্কোরের নিচে পেয়েছে যে ক্যান নট বি ফাউন্ড, সেটা আমরা বের করতে পারি না।
দেখো তোমাদের তোমাদের এখানে আমরা কি দিয়েছি, সেই ক্লাস যে যে তোমরা ডু লুপ ব্যবহার করেছো, তোমাদের ডু লুপের ধারণা আছে তো নাকি? ছেলেমেয়েরা ধারণা আছে না ডু লুপের ধারণা? জি স্যার। আচ্ছা, যেহেতু তোমাদের ম্যাডাম পড়াচ্ছে, যাই হোক এটা আমরা এখানে ব্যবহার করছি। যেমন সাম, তাই না, সাম 0, যেহেতু আমরা একটা ফলো চার্ট আমরা ড্র করতেছি, কাজে ফলো চার্ট লেখার সময় আমরা যে রিয়াল ইন্টিজার মিক্সড হর যে কোনো একটা ধরার বিষয় না, কিন্তু প্রোগ্রাম লেখার সময় ঠিকই লিখতে হবে। সাম যেহেতু রিয়াল ভ্যারিয়েবল 0.0 দিয়ে লিখতে হবে, এখানে 0 লিখেছি। তারপরে ডু লুপের স্ট্রাকচার কি, সামের স্ট্রাকচার হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল ব্যবহার করলাম। ডু এর স্ট্রাকচার কি, ডু এর স্ট্রাকচার হচ্ছে আমাদের যে ডু এর স্ট্রাকচার কি, ডু এর স্ট্রাকচার যে আমাদের হলো যে ষড়ভুজ, তাই না, এটা আমরা ব্যবহার করলাম, তাই না, এটা আমরা ব্যবহার করেছি। তারপরে যে আমরা কি ব্যবহার করলাম, রিড এ, যেহেতু আমরা স্কোর কে আমরা এ দিয়ে লিখেছি, আমরা বললাম অ্যারো, এভাবে যদি অ্যারো আমরা ব্যবহার করি তাহলে অনেকগুলো আমাদের স্পেস নেবে, কাজে সেখানে আমরা ডু লুপ ব্যবহার করে তাড়াতাড়ি প্রোগ্রামটা শেষ করতে পারি, তাই না। তাহলে 1 থেকে 25 রিড এ, কম্পিউটারকে বলা হলো যে তুমি পড়ো, স্কোর গুলো পড়ো, সাম, তারপরে স্কোর গুলো যোগ করো, A1 A2 A3, যেহেতু এটা ডু লুপ আমরা ব্যবহার করছি, আমরা এখানে বারবার দিচ্ছি যে 100তে বারবার যেতে হবে, সেই স্কোর গুলো যোগ করবে সে। তারপরে কি করবে, এভারেজ করবে, এটা ভালো করে জানো যে যোগ করে আমরা 25 দিয়ে ভাগ করে জাস্ট স্কোরের এভারেজ আমরা বের করব, প্রিন্ট এভারেজ, যে আমরা এবং এভারেজকে প্রিন্ট করব। আমাদের যেটা উদ্দেশ্য স্কোর বের করে জাস্ট আমরা তার গড় নির্ণয় করব। তাই আমরা ছোট প্রোগ্রাম যে সাম 0.0 ডু 100 I 1 to 25, এখানে যেহেতু ইনক্রিমেন্ট 1, কাজে 1 লেখি না, ইনক্রিমেন্ট 1 এর চেয়ে বেশি হলে সেটা লিখবো, 2 হলে লিখবো, 3 হলে লিখবো, এবং যে কোনো 1 এর চেয়ে বেশি হলে লিখবো। গ্রেড 5 10, এখানে আমরা কি লিখেছি যে কম্পিউটারকে বলা রিড করো এ, তাই না, স্কোর, তারপরে 10 ফরম্যাট, তারপরে এর আমরা বললাম যে 10 ঘরের মধ্যে আছে এবং দশমিকের পরে 1 ঘর, দশমিকের পরে 1 ঘর, সাম, তারপরে আমরা সাম প্লাস এ, তাহলে এক এক করে আমরা তারপরে 100 কন্টিনিউ বারবার আমাদের যাচ্ছি 100তে, এভারেজ সাম প্লাস 25.0 রাইট এভারেজ 20 ফরম্যাট, এক ঘর খালি রেখে দি ক্লাস এভারেজ ইজ, তাই না, যে এক ঘর খালি রেখে আমরা এভারেজ কে লিখলাম 4 ঘরের মধ্যে রাখলাম। আচ্ছা, ছোট্ট প্রোগ্রামটা আমরা বললাম যে অ্যারে ব্যবহার না করে ডু লুপ দিয়ে আমরা এটা তাড়াতাড়ি করতে পারি, তাই না, এটা তো বুঝছো মনে হয়, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, জি স্যার, একটু বুঝছি। তাহলে আমরা নেক্সট যাচ্ছি। দেখো, ইউজ অফ সাবস্ক্রিপ্টেড ভেরিয়েবল, তাহলে আমরা যে সাবস্ক্রিপ্টেড ভেরিয়েবল অর্থাৎ যে সূচকের যে চলক ইজ অ্যাবসলিউটলি নেসেসারি, এটা আমাদের দরকার। ইফ উই ওয়ান্ট টু ইউজ দি অ্যাবভ স্কিম, যদি আমরা যে উপরের স্কিম ওকে আমরা চাই, still be able to compute the number of student, তাহলে সেটা যে ছাত্রের যে সংখ্যাটা যে যে হিসাব করতে সক্ষম, হু স্কোরড বিলো দি ক্লাস, বলো বলো। আর এভাবে রিডিং করলে কিছু বুঝি না স্যার, একটু एग्जांपल কোন জায়গায় বুঝছো বলো, তোমরা কোন যেটা কোন জায়গায় বোঝো নাই বলো না, ফ্লো চার্ট তো বুঝছি স্যার, তাই প্রোগ্রামটা বুঝছো গো?
জি স্যার, বুঝছি, প্রোগ্রাম বুঝছি। তাহলে কোন জায়গাটা বুঝতেছে না? আমরা জি এখানে স্যার, কন্টিনিউ করেন স্যার। সাবস্ক্রিপ্টের যে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতেছি সেইটা আমরা বলছি যে এখানে তার প্রয়োজনীয়তা। এই যে ইউজ অফ সাবস্ক্রিপ্টেড ভেরিয়েবল ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। আমরা চলক, এই যে যে চলকের আমরা ইউজ অফ সাবস্ক্রিপ্টেড ভেরিয়েবল, অর্থাৎ যে আমরা যে সূচক, যে সূচকে যে চলক ব্যবহার করা হয় সেটা অবশ্যই দরকার। এখানে না বুঝার তো কিছু নাই। ইফ উই ওয়ান্ট টু ইউজ অ্যাবভ স্কিম, যদি আমরা উপরের স্কিমটা যে ব্যবহার করতে চাই, তাই না, স্টিল বি অ্যাবল টু কম্পিউট দি নাম্বার অফ স্টুডেন্ট, আমরা যে ছাত্রের সংখ্যাকে যে হিসাব করতে পারি। হু স্কোরড বিলো দি ক্লাস অ্যাভারেজ, যারা যে যে ক্লাস অ্যাভারেজ অর্থাৎ ক্লাসের গড়ের নিচে যারা থাকে, নিচের যে স্কোর সেটা আমরা কি করতে পারি, বের করতে পারি। স্পেসিফিক্যালি মানে সুনির্দিষ্টভাবে উই স্টোর দি স্কোরস, আমরা এই যে মেধা স্কোর গুলো ইন এ লিনিয়ার অ্যারে, একটা রৈখিক অ্যারেতে নেমড স্কোর, তার নাম দিলাম স্কোর উইথ 25 এলিমেন্ট, তার 25টা উপাদান আছে। ফলোচার্ট ইন ইটস ফরটাইন ইকুইভ্যালেন্ট এপিয়ার 6.3, এইটার ফলোচার্ট 6.3 তে আছে। এটা 6.2 দিলাম আর 6.3 তে তার ফলোচার্ট আছে। দেখো এটাকে আমরা অ্যারেতে কিভাবে ব্যবহার করব সেটা এখানে আমরা দিয়েছি। এখানে একটা রিমার্ক করেছি যে ফার্স্ট রাইট স্টেটমেন্ট ইন ফিগার 6.3 সার্ভস টু পারপোজ, দুই উদ্দেশ্যে আমরা এটা সার্ভ করতে পারি। বিসাইডস প্রিন্টিং আউট দা স্কোরস, এই স্কোর গুলো যে প্রিন্ট করতে পারি, প্রিন্ট করে। ইটস অলসো সার্ভস অ্যাজ এ চেক টু সি যে if the array score has been read in correctly, যে অ্যারের যে স্কোর গুলো করা হয়েছে এটা যে সঠিকভাবে করা হয়েছে কিনা। দিস ইজ কল্ড অ্যান ইকোসেক, এটাকে আমরা ইকোসেক বলি। উই নো দ্যাট ইকোসেক ইজ ভেরি হেল্পফুল টুল। এই ইকোসেকটা খুবই কি আমাদের যে খুবই হেল্পফুল, মানে খুবই যে হেল্পফুল টুল, মানে খুবই এটা আমাদের যে একটা যে ভালো যে হেল্পফুল আর কি, যে obtain used to debugging, that is এর এক্সপ্লেনেশন বলা আছে ফাইন্ডিং এরর ইন দা প্রোগ্রাম। এটা যদি প্রোগ্রামে কোনো ভুল থাকে সেটা আমরা ইকোসেক দ্বারা করতে পারি। ফর কমপ্লেক্স প্রোগ্রাম one obtain inserts many intermediate write statement, জটিল প্রোগ্রামে আমরা কি করি, রাইট স্টেটমেন্ট ব্যবহার করি, সুইং as intermediate results। আচ্ছা যাই হোক, এই রিমার্কটা যে একটু পরে নিও, এটা কত গুরুত্বপূর্ণ না। এখানে তোমরা দেখো যে আমরা এই অ্যারে দিয়ে যে আমরা ফলোচার্টটা করেছি সেটা কিভাবে করেছি এবং প্রোগ্রামটা লিখেছি সেটা এবার দেখো। তোমরা যে ডু লুপ শিখেছো, ডু লুপ দিয়ে আগে প্রোগ্রামটা আমি দেখাইলাম, তারপরে এখন অ্যারে দিয়ে আমরা কিভাবে করব সেটা আমি বলতেছি। তাহলে আমরা কি লিখলাম, ডু 100, তাই না? এটা জাস্ট আমাদের এটা জানি যে এখানে আমরা ডু এন এর জায়গায় আমি ইচ্ছা মতো 100 দিয়েছি। তারপরে I want to 25 1,25 জনের স্টুডেন্ট। রিড স্কোর, যে এটা কি স্কোর আমরা ব্যবহার করলাম যে 1, ঠিক আছে। তাহলে প্রিন্ট স্কোর, এটাকে যে স্কোর যে প্রথমে কম্পিউটারকে স্কোরটা যে করতে বলা হলো, তারপরে প্রিন্ট করতে বলা হলো। এখানে এটা আই, এটা 1 না, আই এর মানটাই 1 থেকে 25, কাজে এখানে আমরা আই ব্যবহার করব।
তারপর হচ্ছে 100 100 আমাদের বারবার এই লুপে যাইতে হবে, যেহেতু আমরা যে যতক্ষণ পর্যন্ত 25 জন স্টুডেন্টের কাজ চলবে ততক্ষণ পর্যন্ত বারবার আমরা সেই স্কোরে চলে যাব। তারপরে সাম, ইনিশিয়ালি সামটা আমাদের 0 ছিল, এখানে 0 আমরা অ্যাজ ইউজুয়াল আমরা 0ই যে ফলো চার্টে আমরা 0ই লিখবো শুধু ডু। তারপরে আর একটি লুপ আমরা ব্যবহার করলাম, ডু 200 I1, 25। তাহলে আমরা কি বললাম, সাম সাম প্লাস স্কোর আই, যেগুলো এক একজনের করে স্কোর আমরা যোগ করব। তারপরে এটার জন্য আমরা কি করব, যে এই সময় বারবার আমরা এখানে চলে যাব, এখানে চলে যাব। তাহলে তারপরে অ্যাভারেজ করব সাম, এটা বাই 25, তারপরে পিন অ্যাভারেজ, তারপরে যেহেতু কে এর মান 0 থেকে শুরু, এখানে আমরা ডু আরো একটা ডু লুপ ব্যবহার করব, ডু 300 I1, 25। তাহলে স্কোর আমাদের আই লেস দেন অ্যাভারেজ, আমরা এর মাধ্যমে যে অ্যাভারেজের চেয়ে যারা কম আছে সেটা বের করতে চাচ্ছি। কাজে এখানে আমরা একটা রম্বস ব্যবহার করছি, এটা ভালো করে জানো যে এটা আমাদের সিদ্ধান্ত না ক্ষেত্রে রম্বস আমরা ব্যবহার করি। লেস দেন 0, যদি ইয়েস, যদি স্কোর অ্যাভারেজের চেয়ে কম হয় তাহলে এক এক করে যোগ করতেছি। ইয়েস তাহলে কে +1, অর্থাৎ এক এক করে কে এর মান বাড়তেছে। তারপরে যদি নো হয় তাহলে আমরা 300-তে যাব, ঠিক আছে। তারপর প্রিন্ট কে, অর্থাৎ স্কোরের অ্যাভারেজের চেয়ে যাদের স্কোর কম আছে সেগুলো আমরা কতজন সেটা আমরা এখানে দেখাইছি। তাহলে এই সিম্পল প্রোগ্রাম। আচ্ছা তোমরা ফ্লো চার্টটা বুঝছো, বলো। স্যার এখানে 100 বলতে কি এভারেজ মার্ক বোঝানো হচ্ছে না? 100, 200, 300। এই 100 এই যে একটা লুপ, প্রথম লুপের আমরা লুপের স্ট্রাকচারকে, এটা ভাবি বলে সবসময় আমি বলি যে হোয়াট ডু টেল মি দা যে স্ট্রাকচার অফ এ লুপ। তাহলে ডু লুপের স্ট্রাকচার কি, ডু এন, এন যে কোনো ইন্টিজার দিবা। হ্যাঁ, এখানে আমি 100 দিছি, এখানে তুমি যে তুমি যে কোনো সংখ্যা দিতে পারো। এখানে যেটা এখানে আমরা ব্যবহার করবো না, ধরো ডু আমি এখানে 200 দিতে পারি। তারপরে এখানে ডু যে ধরো তোমার এসে 23 দাও, অসুবিধা নেই, 24 দাও, একটা মোটামুটি একটা সংখ্যা, তাই না, যাতে এটা বারবার একটা আর কি লেভেল, এই লেভেল বারবার আসার জন্য এখানে আমি সেটা ব্যবহার করছি। আবার দেখো আর একটা লুপ ব্যবহার করছি, এখানে 200 দিছি, আর তোমার খুশি অনুসারে এখানে যদি 24 দাও, ওখানে যদি 23 দিতা, এখানে 24 দিতা, তাও হতো। জাস্ট আমরা একটা লুপ ব্যবহার করছি বারবার সেটা। ক্লিয়ার, বলো। জি স্যার। এটা তোমার খুশি অনুসারে দেবে ডু, কিন্তু এইটা আমরা সবসময় পূর্ণ সংখ্যা দেবো, ধনাত্মক সংখ্যা দেবো। হ্যাঁ জি স্যার। আর এখানে দেখো আমাদের সময় আছে আর 7 মিনিট, আমার আর বেশি রাখি নেই স্লাইড। দেখো ডাইমেনশন স্কোর 25, এই ডাইমেনশন দিয়ে শুরু করেছি, যেহেতু অ্যারে আমরা ব্যবহার করছি, অ্যারে জন্য আমরা ডাইমেনশন ব্যবহার করব। আর এই যে এটা জানো যে সি দিয়ে যে কমেন্ট লাইন গুলো অপশনাল, এখান থেকে ডাইমেনশন স্কোর 25, রিড ইন স্কোর, এটা প্রোগ্রামটা চিনার জন্য আমার সুবিধা, কাজে আমি এটা লিখলাম, কিন্তু দিস ইজ নট এ পার্ট অফ দ্য প্রোগ্রাম, এটা প্রোগ্রামের অংশ নয়। তাহলে কম্পিউটারকে বলা হলো রিড ইন স্কোর, তাই না, স্কোরকে পড়ো। যে এই ডাইমেনশন স্কোর এইটা সি দিয়ে আমি লিখতে পারি, কিন্তু রিড ইন স্কোর এটা লাগবেই আমার। রিড ইন স্কোর ডু 100, প্রথম লুপে আমরা গেলাম I1, 25, রিড 5, এটা জানি যে 5 আমরা ব্যবহার করেছি ফরম্যাটে, তা নাইলে রিড স্টেরিক কমা। আচ্ছা, যেহেতু আমরা ফরম্যাট এখানে ব্যবহার করতেছি কাজেই 5 দিতে হবে। স্কোর আই রাইট 6, এটা কম্পিউটারকে রিড করতে বললাম এবং রাইট করতে বললাম।
তাই না? তারপরে 10 ফরম্যাট আমরা যে এটা 10 ঘরের মধ্যে দিছি, 10 এর পরে 1 ঘর। তারপরে কি বললাম 100 কন্টিনিউ, যেহেতু স্কোর বারবার পড়তে হবে, 25 জনের স্কোর বারবার কম্পিউটারকে যে রিড করতে বলা আছে এবং রাইট করতে বলা আছে এবং প্রিন্ট করতে বলা আছে। তারপরে আমরা কি বললাম, এই দিস কমেন্ট লাইন কম্পিউট দিস সাম, শুধু স্কোর পড়লেই কম্পিউটার হবে না, এখন সাম আমরা করতে চাচ্ছি, তার এভারেজ করতে চাচ্ছি, কাজে একটা লাইন লিখে নিলাম, দিস ইজ নট পার্ট অফ দ্য প্রোগ্রাম। এটা তাহলে সাম 0.0 ডু 200 আই 1 থেকে 25 সাম প্লাস স্কোর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আয়। আর ওখানে আমরা কি লিখছিলাম, ওখানে সিম্পল যখন রুল দিয়ে লিখছি তখন এটা আমরা ব্যবহার করছি, এটা শুধু আমরা নোটেশন ব্যবহার করছি এই, কিন্তু এখানে আমরা অ্যারেতে এসে আমরা কি করলাম যে এখানে একটা প্যারেনথেসিস ব্যবহার করতেছি, সেটা আমরা কি করলাম যে দেখো সাম প্লাস স্কোর প্যারেনথেসিস ফার্স্ট ব্র্যাকেট আই, তারপরে 200 কন্টিনিউ। তাহলে যতক্ষণ পর্যন্ত আমাদের 25 জনের স্কোর সাম করা হবে না ততক্ষণ স্কোর 1, তারপরে কি সাম হলো একজনের স্কোর যোগ হলো, তারপরে স্কোর 2 জনের যোগ হবে, এইভাবে 25 জনের স্কোরে আমি কি করবো যোগ করব, তারপরে এভারেজ করব সাম স্ল্যাশ 25.0 রাইট 6, তারপরে 20, তাহলে এখানে আমরা এভারেজ দিয়েছি 20 ফরম্যাট 1 এই এক ঘর খালি লিখেছি। আর এগুলা লেখা তোমাদের ভালো করে শিখেছি, ক্লাস এভারেজ ইজ, এটাকে ইনভার্টেড কমার মধ্যে রেখে এখানে কমা দেই, তারপরে তোমার ইচ্ছে এখানে 2 ঘরও খালি রাখতে পারো, যে আমি এভারেজটা 2 ঘর খালি রেখে আবার আমি যে কি করলাম যে 10 ঘরের মধ্যে রাখলাম, 10 এর পরে 1 ঘর, ঠিক আছে। তারপরে আবার একটা আমি আমার প্রোগ্রামে কি কি করতেছি, এটা যেমন কাউন্ট দি নাম্বার বিলো এভারেজ, এটা আমি এটাও অপশনাল, কিন্তু তবু এটা চিনার জন্য আমি লিখলাম যে কাদের স্কোরটা এভারেজের নিচে, গড়ের নিচে। তাহলে আমি K0, যেহেতু এটা সামের মতো তাহলে 0 থেকে শুরু হয়, যে যাদের স্কোরটা এভারেজের নিচে 0 থেকে শুরু হয় 200-300, তারপরে কি করলাম 1 থেকে 25। ইফ একটা লজিক্যাল স্টেটমেন্ট আমরা ব্যবহার করছি, শুধু ইফ স্টেটমেন্ট, ইফ এন্ড দেন না, স্কোর আই লেস দেন এভারেজ, ইফ ব্যবহার করলে স্ট্রাকচার তোমরা শিখছো না যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লজিক্যাল এক্সপ্রেশনটা রাখতে হবে, k = k + 1, 300 কন্টিনিউ রাইট 630k 30 ফরম্যাট 1 ঘর খালি, নাম্বার বিলো এভারেজ, এখানে দেখো ইনভার্টেড কমা, তারপরে বিলো এভারেজ ইজ, এখানে ইনভার্টেড কমা শেষ করলাম, তারপর কমা 1 ঘর খালি, যাদের আমরা কতজন 3 জন 4 জন 5 জন আছে এভারেজের নিচে, কাজে এখানে আমরা আই দিই, যেহেতু এটা আমরা কে হচ্ছে ইন্টিজার, কাজে এর ফরম্যাট আই দিয়ে লিখতে হয়, আমি 3 ঘরে লিখলাম, কিন্তু 25 জনের নিচে স্টুডেন্ট, কাজে আমি 3 ঘর নিয়েছি, 3 ঘরেই যথেষ্ট। স্টপ। তোমরা এবার বলো তোমরা কি বুঝছো? না বুঝলে তোমাদের খবর আছে, কিন্তু আমি তো রিডিং পড়তেছি না, শুধু তোমাদের সবকিছু বোঝার সুযোগ আমি দিচ্ছি, এটা তো রিডিং না রে বাবা, বলো। জি স্যার বুঝছি। এখন প্রয়োজন হলে আমি লিখবো, আমার কলম আছে, সবকিছু আছে, তোমরা ক্লাসে যা পড়ো এবং ক্লাসে এসে অনেক শিফট আমরা অগ্রসর হচ্ছি এবং তোমাদের বোঝানোর সুযোগ দিচ্ছি আমরা। জি স্যার বুঝছি স্যার। এই ডেভেলপ কান্ট্রি যারা যেগুলো আছে মানে তারা তো অনেক আগে থেকেই এভাবে, ধরো তোমাদের শ্রম নাই, কলেজ যেতে হচ্ছে না, কিছু করে বাসায় বসে তোমরা সুন্দরভাবে মানে ক্লাস চালিয়ে যেতে হবে, এর চেয়ে বড় সুযোগ আছে বলো? আচ্ছা, তা আজকে শেষ করি, কি বলো? জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।